হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় ভালো আছো। আজকে কিন্তু আমরা আরো একটা ক্লাসে কিন্তু চলে আসলাম। আমরা নবম এবং দশম শ্রেণীর যে সেট ফাংশনের অধ্যায়ের কিন্তু চতুর্থ লেকচারে চলে আসলাম। এই লেকচারে আমি তোমাদেরকে বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে সেই উদাহরণের অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। চলো শুরু করি। দেখো যে প্রথম উদাহরণটা, যেটা প্রথম উদাহরণ দেওয়া আছে, সেই প্রথম উদাহরণটা দেওয়া আছে যে a ইকুয়াল টু 7, 14, 21 এবং 28 এইটা দেওয়া আছে। এখন এটাকে বলা হয়েছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা তালিকা পদ্ধতিতে আছে, কারণ তালিকা পদ্ধতিতে থাকলে কি হবে যে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা ভাবে কিন্তু সংজ্ঞায়িত করা যাবে, আলাদা আলাদা ভাবে কিন্তু সেটাকে চিহ্নিত করা যাবে। তাহলে এটা তালিকা পদ্ধতিতে আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে বলছে। তাহলে যখনই আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে যাইতে বলবে তখন আমরা কিন্তু আগে এইখানে দেখবো যে কোন প্যাটার্নে সেটা আছে, কোন প্যাটার্নে সেটা আছে সেটা বুঝতে না পারলে কিন্তু আমরা সেট গঠন পদ্ধতিতে যেতে পারবো না। তাহলে এটা দেখো তো 7, 14, 21, 28, এটা না 7 এর কোটের নামটা, 7 একে 7, 7 দুনে 14, 3 7 21, 4 7 28। তাহলে এই যে এইটা কিন্তু 7 এর কোটের নামটা। তাহলে আমরা এইরকম যদি নামটা হয় তাহলে আমরা কি জানি যে সেটা কিন্তু গুণিতক হবে, অর্থাৎ এটা কিন্তু 7 এর গুণিতক। তাহলে আমরা এটা সেট গঠন পদ্ধতিতে কি ধরনের শর্ত দিতে পারি? দেখো যে a ইকুয়াল টু x যেন x, দেখো তো x যেন x 7 এর গুণিতক, 7 এর গুণিতক, গুণিতক x যেন x 7 এর গুণিতক। দেখো তো 7 এর গুণিতকের সবগুলো সংখ্যা কি এখানে আছে? তা কিন্তু নেই। 7 এর গুণিতক কিন্তু একটা অসীম সেট, কারণ 7 এর গুণিতক তুমি যতই গুনতে থাকবা ততই কিন্তু আরো বাড়তে থাকবে সংখ্যা। তাহলে এটা একটা অসীম সেট, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে যে 28 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে আমাদের আবার শর্ত দিতে হবে যে এবং, আমরা শর্তটা কিভাবে দিতে পারি যে x যেন x 7 এর গুণিতক এবং, এই এবং এর পরে আমরা এখানে শর্ত, দেখো শর্তটা কি হতে পারে যে x 28 এর সমান বা তার থেকে ছোট, 28 এর সমান বা তার থেকে ছোট, এই শর্তটা কিন্তু হতে পারে। অথবা হতে পারে যে x, এখানে 28 এর পরে আমাদের কোন সংখ্যা আসে? 4 7 28, 5 7 35, আমরা কিন্তু এখানে 35 কিন্তু লিখতে পারি, 35 এর থেকে ছোট অথবা 28 এর সমান বা তার থেকে ছোট, এই শর্তটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তারপর আমরা কি করব? আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেব, দিলে এটা কিন্তু আমাদের সেই সেট গঠন পদ্ধতিতে হয়ে গেল। দেখো উদাহরণ 2, উদাহরণ 2 এ কি দিয়ে আছে যে b ইকুয়াল টু x যেন x 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আগেরটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখন এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এই গুণনীয়ক মানে আমরা কি জানি যে কতগুলো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়, যেখানে ভাগশেষ সবসময় শূন্য আসবে, ততগুলো সংখ্যাই কিন্তু ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এখন আমরা দেখো এখানে কতগুলো সংখ্যা পাই যে b, এখানে আমরা কোন কোন সংখ্যাগুলো পাবো? দেখো তো 1 দিয়ে যদি 28 কে যদি ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ শূন্য হয়, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হয়, 3 দিয়ে কিন্তু হয় না। এখন আমাদের তারপরে কি 4 দিয়ে হবে, 4, দেখো 4 এর পরে কি 7, 4 7 28, 14, 14 দুনো 28 আর শেষে 28। কি বলেছিলাম যে গুণনীয়ক আমরা যখন বের করব, সেই গুণনীয়ক বের করার ক্ষেত্রে কিন্তু ওই সংখ্যাটা শেষে থাকবে আর 1 দিয়ে শুরু হবে। গুণনীয়ক সবসময় 1 থেকে শুরু হবে এবং ওই সংখ্যা দিয়েই শেষ হবে। দেখো আমরা 3 নম্বর উদাহরণে চলে আসি। 3 নম্বর উদাহরণটা কি দিয়ে আছে যে x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার 18 থেকে, x কে স্কয়ার করলে 18 থেকে ছোট হবে। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সেই পূর্ণ সংখ্যাগুলো কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস ডট ডট। এই যে আমরা জানি কিন্তু যে পূর্ণ সংখ্যাগুলো কি, পূর্ণ সংখ্যা হচ্ছে যত ধনাত্মক বা ঋণাত্মক, শূন্য সহ যত ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা আছে সব সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখানে বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিয়ে আসি তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি সব ধনাত্মক সংখ্যাগুলো আসবে। তাহলে সব ধনাত্মক সংখ্যাগুলো আসলে কি হবে? 1 2 3 এরকম ডট ডট, সব ধনাত্মক, ঋণাত্মক গুলো না। তাহলে দেখো যে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি আসছে 1 2 3 4 5 6 7 এইরকম করে। কিন্তু দেখো এখানে x ইকুয়াল টু 1 হলে, 1 হলে x স্কয়ার ইকুয়াল টু কি? x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে? 1।
এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে 4। এক্স ইকুয়াল টু 3 যদি হয় তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। যদি এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 16। যদি এক্স ইকুয়াল টু 5 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। শর্তটা দিয়ে আছে কি দেখো, শর্তটা দিয়ে আছে স্কোয়ার করলে 18 থেকে কিন্তু ছোট হবে, বাট এখানে স্কোয়ার করলে কিন্তু 25 হয়ে গিয়েছে। আমাদের শর্ত অনুযায়ী এটা কিন্তু 25 থেকে বড় হয়ে গিয়েছে, তাহলে আমাদের শর্ত আসবে কোথা থেকে, এই পর্যন্ত কিন্তু আমাদের শর্ত আসবে। এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু কি হয়েছে 18 থেকে ছোট হয়েছে, তাহলে 18 থেকে ছোট হয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। তাহলে অতএব সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু আমরা কোন সংখ্যাগুলো নেব, এই সংখ্যাগুলো 18 থেকে ছোট আসছে, কিন্তু আমার উত্তর হবে কোন সংখ্যা, আমার উত্তর হবে কিন্তু এইখানে সংখ্যাগুলো কিন্তু উত্তর হবে, মনে রাখতে হবে এই সংখ্যাগুলো কিন্তু উত্তর হবে না। তাহলে আমাদের কোন কোন সংখ্যাগুলো নিতে হবে 1 2 3 4, এই চারটা সংখ্যা কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ সি ইকুয়াল টু কি 1 2 3 4। দেখো আমরা 4 নম্বর উদাহরণে চলে আসছি। সেই 4 নম্বর উদাহরণটা কি, 4 নম্বর উদাহরণটা দিয়ে আছে যে p ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এই যে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর উপসেট গুলো বের করতে বলছে এবং প্রকৃত উপসেট সেখান থেকে বাছাই করতে বলছে। উপসেট গুলো বের করে এবং প্রকৃত উপসেট বাছাই করো সেখান থেকে। তাহলে আমরা এর উপসেট কি জানি, দেখো যে p এর উপসেট, p এর উপসেট, তাহলে p এর উপসেট গুলো কি, p এর উপসেট, এই p এর উপসেট গুলো কি, দেখো যে এক্স ওয়াই জেড উপসেট কিন্তু আমরা আগে বের করা শিখছি, আগে সবগুলো দিব, তারপর কি, তারপরে এই দুটো এক্স ওয়াই, তারপর এক্স এর সাথে জেড, এক্স জেড, তারপর কি দেব ওয়াই জেড। তাহলে এখন কি আবার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দিব, প্রত্যেকটা আলাদা আলাদা দিব। তাহলে এক্স ওয়াই জেড আমাদের কয়টা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7টা। আমরা কিন্তু জানি যে পি এর উপাদান যদি 3 হয় তাহলে এর যে পাওয়ার সেটের যে উপাদান অর্থাৎ উপসেটের যে উপাদান, সেই উপাদান হবে কি, উপাদান হবে কিন্তু 2 টু দি পাওয়ার n, সেটা কিন্তু আমরা আগে দেখেছি। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান 3 হলে কত হবে 8, তাহলে আমাদের 8টা হবে কিন্তু, বাট 7টা হয়েছে। তাহলে আমরা জানি যে ফাঁকা সেট দিয়েও কি করা যায়, ফাঁকা সেট দিয়েও কিন্তু উপসেট গঠন করা যায়, সেটা কিন্তু আমরা দেখেছি যে ফাঁকা সেট দিয়েও উপসেট গঠন করা যায়। তাহলে এর উপসেট গুলো কিন্তু এই এর উপসেট গুলো আমরা পেয়েছি এই। আবার বলতে প্রকৃত উপসেট বের করতে এখান থেকে, তাহলে প্রকৃত উপসেট গুলো কি, এর প্রকৃত উপসেট, এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কি, আমরা জানি যে প্রকৃত উপসেটটা হচ্ছে এই যে প্রদত্ত যে সেটটা দিয়ে আছে, এই প্রদত্ত সেটের যে কয়টা উপাদান 1 2 3, এই যে তিনটা উপাদান, এই তিনটা উপাদান যেখানে মিল থাকবে শুধু সেইটা বাদে আর বাকিগুলো কিন্তু প্রকৃত উপসেট। অর্থাৎ এখানে মিল আছে কয়টা, এখানে তিনটা উপাদান আছে, এইটার উপসেটে কিন্তু এইখানে তিনটা উপাদান আছে। তাহলে যে উপাদানটা মিল আছে ওখানে সংখ্যায় মিল আছে, যে উপাদান সংখ্যায় মিল আছে সেই উপাদানটা বাদ দিয়ে আর বাকি যে উপাদানগুলো থাকবে সেইগুলোই কি, সেইগুলোই কিন্তু এর প্রকৃত উপসেট। দেখো তাহলে বাকি আছে কি, বাকি আছে আমাদের এইখান থেকে এক্স ওয়াই, তারপর এক্স জেড ওয়াই জেড, তারপরে কি প্রত্যেকটা আলাদা আলাদা এক্স ওয়াই জেড, আরেকটা কি আছে, আরেকটা ফাঁকা সেট। এই যে প্রকৃত উপসেট কি হবে, প্রকৃত উপসেট হবে হচ্ছে কি, এর যেমন 2 টু দি পাওয়ার n, এটা কি হবে প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বিয়োগ। অর্থাৎ তোমাদের যখন কোন নৈবিত থেকে প্রকৃত উপসেট কোন একটা সেট দিয়ে যদি ওর প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলে, তাহলে কিন্তু তোমার এই 2 টু দি পাওয়ার n দিয়ে যে মানটা বের হবে তার থেকে তোমাকে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ তোমাকে এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হবে। দেখো 6 নম্বর উদাহরণে কিন্তু আমরা চলে আসছি। 6 নম্বর উদাহরণটা কি দিয়ে আছে, যে দিয়ে আছে p ইকুয়াল টু x জেনে x 12 এর গুণনীয়ক, আর একটা দিয়ে আছে যে q ইকুয়াল টু x জেনে x 3 এর গুণিতক, এবং সেই গুণিতকটা কত হবে, গুণিতকটা 12 এর সমান বা তার থেকে ছোট হবে। তাহলে প্রথমে আমরা p টা বের করে নিই। দেখো তাহলে p টা কি হবে, p সেই গুণনীয়ক কিন্তু আমরা একটু আগেও বের করেছি, অর্থাৎ গুণনীয়ক গুলো কি
1 2 3 4 6 12। পরেরটা কি? পরেরটা হচ্ছে কিউব। কিউবটা কি দিয়েছে? 3 এর গুণিতক, কিন্তু সেটা 12 সমান বা তার থেকে ছোট। 12 এর সমান বা তার থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক মানে কি? ওই কোডের নামটা। তাহলে ওই কোডের নামটা, তাহলে ছোট সংখ্যা কি? 3। তারপর কত? যে 3 কে 3, 3 দুনো 6, 3 3 9, 3 4 12। এই যে 12 সমান বা তার থেকে ছোট, তাহলে আমরা 12 এর উপরে যেতে পারবো না। এই যে কিউব। আমরা কিন্তু পি এবং কিউব বের করলাম। এখন আমাদের বের করতে বলছে কি? আমাদের এখানে বের করতে বলেছে যে, আমাদের বের করতে বলছে পি বাদ কিউব। আমাদের বের করতে হবে কি? পি বাদ কিউব আমাদেরকে এখান থেকে বের করতে বলছে। দেখো তো, পি থেকে, এই যে পি থেকে কিউ বাদ, তাহলে এই পি থেকে কিউ যদি বাদ দেয়, তাহলে কি বাদ যাচ্ছে? দেখো 3 বাদ যাচ্ছে, এই 6 বাদ যাচ্ছে, আর এই যে 12 কিন্তু বাদ যাচ্ছে। তাহলে আমরা জানি যে এইখানে কিন্তু 9 থেকে এ থেকে যাচ্ছে, এইখানে কিন্তু 9 থেকে যাচ্ছে, আবার এইখানে 1 2 আর 4 কিন্তু থেকে যাচ্ছে। বাট আমরা কিন্তু এটা জানি যে, আমরা কিন্তু এইটা জানি যে এইখানে যে কয়টা উপাদান থেকে যায় সেটা কিন্তু আমাদের উত্তর হবে না। উত্তর হবে কি? প্রথমে আমাদের এই পাশে যে আছে তার যে উপাদানগুলো, এই পাশের উপাদান, এই থেকে এটা বাদ দেওয়ার পরে এইখানে যে উপাদানগুলো থেকে যাবে শুধু সেটাই কিন্তু উত্তর হবে। অর্থাৎ আমাদের কি কি থেকে গেছে? 1 2 আর কিন্তু 4। 1 2 এবং 4 এই উপাদানগুলো কিন্তু এই যে পি থেকে যাচ্ছে, কিন্তু কিউ থেকে 9 থেকে যাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের উত্তরে কি? সেটা কিন্তু আসবে না। কারণ এই পি বাদ কিউব মানে পি থেকে শুধু কিউ বাদ দিতে হবে, পরে কিউবে কোনো উপাদান যদি বেশিও থাকে সেটাও কিন্তু উত্তর হবে না। প্রথম পাশে যে থাকবে ওইখানে যে কয়টা উপাদান বাকি থাকবে সেই কয়টা উপাদানও কি হবে? উত্তর হবে কিন্তু। দেখো আমরা সপ্তম উদাহরণে কিন্তু চলে আসলাম। সপ্তম উদাহরণে কি দিয়ে আছে? যে দিয়ে আছে যে একটা কিন্তু সার্বিক সেট দিয়ে আছে, সেই সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, আর তার দুটো উপসেট কিন্তু দিয়ে আছে। সেই উপসেট গুলো কি দিয়ে আছে? যে a = 2 4 6 7 আর b = দিয়ে আছে 1 3 5। তাহলে আমাদের বের করতে বলছে এখান থেকে a এবং b এর পূরক বের করতে বলছে। কমপ্লিমেন্ট অফ a, কমপ্লিমেন্ট অফ a এবং কমপ্লিমেন্ট অফ b বের করতে বলছে। তাহলে কমপ্লিমেন্ট অফ a কি হবে? আমরা জানি যে কমপ্লিমেন্ট অফ a হবে হচ্ছে যে এই যে ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেট থেকে কি করতে হবে? এই a টা বাদ দিতে হবে। তাহলে যেটা উত্তর হবে সেটাই কি? কমপ্লিমেন্ট অফ a, অর্থাৎ u মাইনাস a বা u বাদ a। তাহলে u বাদ a করলে কোন কোন উপাদান থাকছে আমরা এখানে লিখলাম না। 2 এই 4 6 7 এই কয়টা কিন্তু বাদ যাচ্ছে। তাহলে থাকে কি? 1 3 5, 1 3 5, আর কোন উপাদান কিন্তু নেই। 1 3 5 এই কয়টা কিন্তু থেকে যায়। অর্থাৎ কমপ্লিমেন্ট অফ a কি? কমপ্লিমেন্ট অফ a 1 3 5। দেখো কমপ্লিমেন্ট অফ b তাহলে কি? তাহলে আবার কি? আবার ইউনিভার্সাল সেট থেকে কি? b বাদ। তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি b বাদ দিই তাহলে কি কি বাদ যাচ্ছে? 1 3 5, 1 3 5 এই তিনটে বাদ, 1 3 5। তাহলে থাকছে কি? 2 4 6 7, 2 4 6 7। এইটা কিন্তু আমরা কিন্তু এ মানে কমপ্লিমেন্ট অফ এ এবং কমপ্লিমেন্ট অফ বি কিন্তু পেয়ে গেলাম। দেখো আমরা কিন্তু 8 নম্বর উদাহরণে চলে আসছি। 8 নম্বর উদাহরণটা কি দিয়ে আছে? যে c = 3 4 5 এবং b = 4 6 8 এই কয়টা কিন্তু উপাদান দিয়ে আছে। এখন আমাদের বের করতে বলছে যে c ইউনিয়ন d বের করতে বলছে। তাহলে c ইউনিয়ন d মানে কি? আমরা জানি যে যখন আমাদের ইউনিয়ন সেট বের করতে হবে, তখন কমন আনকমন সবগুলো পাঠাতে হবে। অর্থাৎ দুইটার ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কিন্তু পাঠাতে হবে। তাহলে কি হবে? দেখো আমরা একটু ধারাবাহিক পাতাই। 3, এই দুটো ভিতরে একটা 4 আছে, তাহলে আমরা একটা 4 দিব। 6, ওই 6 এর আগে আছে 5, তারপরে 6, তারপরে 8। তাহলে আমাদের ইউনিয়ন সেটে কি আসবে? সবগুলো উপাদান, দুটো সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কিন্তু নিয়ে যে সেট হবে সেটাই কিন্তু ইউনিয়ন সেট।